আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের সালাম, নমস্কার, শুভেচ্ছা, নমোবুদ্ধায় এবং আমার প্রিয় রাশেদ ভাইকে অনেক অনেক, রাশেদ দাদার ভাইকেও শুভেচ্ছা। রাশেদ ভাই, আমি জানি না আপনারা এটা কিভাবে নেবেন। আমার তো ভয় হয় রংপুর টানা আবার চলে যায়, আমাদের হাতছাড়া হয়ে যায়। ওই যে আমাদের রতন সিদ্দিকী স্যার বলেছিলেন না, শুক্রবারটা আমাদের বেহাত হয়ে গেছে। শুধু শুক্র আর 2024-এর 5ই আগস্টের পরে মাশাল্লাহ আর 6টা 12 বেহাত হয়ে গেছে। আমার কেন যেন মনে হচ্ছে সনাতনীদের, আমি তো আর হিন্দু বলি না, সনাতনী বলি সঙ্গত কারণে, তো এই সনাতনীদের ভগবান রামের মূর্তির বিরোধিতা করতে গিয়ে শেষে আমাদের রংপুরটা না আমরা হারিয়ে ফেলি। আমি এটা নিয়ে খুবই চিন্তিত। ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে, এবং শেখ ফরিদ ভাই আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা আপনাদেরকেও ধন্যবাদ। আসলে আমরা মনে হয় যেন সামাজিকভাবে আমরা যে একটা সেকুলার রাষ্ট্র বা সহনশীল রাষ্ট্র, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান সকলে, মুসলমান সকলে যে একসাথে থাকার একটা যে চিরাচরিত নিয়ম, মনে হচ্ছে যে এটা থেকে আমরা যোজন যোজন মাইল দূরে চলে গেছি বা যাচ্ছি, এখনো যাচ্ছি। আর ফরিদ ভাই কিছুক্ষণ আগে বললেন যে এটা নিয়ে একটা ইস্যু হবে, পলিটিক্যাল, রাজনৈতিক ইস্যু হবে। একটা কমেন্টস আপনি উঠাইছিলেন, সেখানে আমি দেখলাম একজন লিখছে যে আমি সকালে উঠে আকাশের দিকে দেখলে এই রামের মূর্তি দেখবো, এটা কেমন লাগে। তা আমার কথা হলো যে ভাইরে, তুই ঘুমানোর সময় যখন এক্স 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 এই মুভিগুলা দেখা ঘুমাস, তখন তোর ভাল লাগে না, তখন তোর খারাপ লাগে না, কিন্তু সকালে ওইটা রামের মূর্তি। অবস্থাটা কিরকম হয়েছে জানেন? ওই যে আপনারা যারা নোয়াখালী বা ফেনীতে থাকেন বা ইয়েতে থাকেন, তারাও চিটাঙের রেডিও স্টেশন শুনেন কিনা জানি না। একসময় যে যশোরের মনিহার সিনেমা হলের একটা অ্যাড দিত, যে মনিহার সিনেমা হল, এটা খুব মনোযোগ দিয়ে সবাই শুনতো। তো আমাদের এই দেশে যখন এই যে 90 সাল পর্যন্ত বিবিসি শোনার জন্য বা সিএনএন রেডিওতে শোনার জন্য আমরা গণহারা লাইন দিতাম দোকানের সামনে, কারণ সব বাসায় রেডিও ছিল না, এত অবস্থা ছিল। এখন কি বাংলাদেশের সব লোকের হাতে কি দূরবীন চলে আসছে, নাকি চলে আসছে যে রাম মন্দির রংপুর হবে, এটা এখানে বসে দেখবে? আমার এটা প্রথম বোধগম্য হয় না। আর হিন্দু যারা আছে তারা আমার দেশেরই, তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, চাকমা, উপজাতি সবাই আমার দেশের। সুতরাং আমরা যেমন 560টা মডেল মসজিদ করে দিছিল আওয়ামী লীগ সরকার, সেখানে কি একটা মন্দির করে দিছে দেখাইতে পারবেন? একটা বুদ্ধিস্ট টেম্পল করে দিছে দেখাইতে পারবেন? না। আমি এক সময় সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি নামে একটা ইন্স্যুরেন্স কোম্পানি চাকরি করতাম। ওখানে বড়ুয়া নামে এক ভদ্রলোক ছিল, উনি আন্ডার রাইটার অফিসার ছিল। একদিন সকালে বলতে কয়, রাশেদ ভাই, কয় দেখছেন আফগানিস্তানে কি হইতেছে? আমি যে কি হইতেছে? বলে যে স্যার দেখেন, এত বড় বড় বৌদ্ধ মূর্তি সব ভাঙিয়া ফেলাইতেছে। তখন এটা মুসলমান রাষ্ট্র ঘোষণা দিয়েছে, ভাঙতেছে। কয় স্যার, আপনি একটা জিনিস চিন্তা করেন, এই মূর্তি যখন গায়ের উপর পড়া শুরু করবে আর এই যে হাতে গুলো যখন পড়বে, তখনই আফগানিস্তান বাঁচবে। কি পাগলের মতো কথা কয় একটু দেখা থাকেন। 4 দিন পরে দেখি যে আমেরিকা শুরু করছে কার্পেট বোম্বিং। ও কয় দেখছেন নি স্যার বৌদ্ধ মূর্তির হাত কেমনে পড়ে? এত করার পরে এই বৌদ্ধ মূর্তিগুলো দেখার জন্য এখনো সারা পৃথিবী থেকে লোক যায়, ছবি তোলে, ট্যুরিজম হচ্ছে, ব্যবসা হচ্ছে, দেশের লাভ। আফগানিস্তানে কিন্তু ট্যুরিজম কিন্তু বৌদ্ধ মূর্তির কারণে। তো হয়তো এই একটা রাম মন্দির দেখার জন্য আমার দেশে হয়তো 5 লক্ষ লোক বছরে আসবে, ক্ষতিটা কার? এই এক মুসলমান দেশে এই এক রাম মূর্তি। আইফেল টাওয়ার যখন করে, আমি যেই দেশে আছি, আইফেল টাওয়ার যখন করে, একতলা হওয়ার পরে সারা ফরাসিরা আন্দোলন শুরু করছে, এইটা করলে পরিবেশ দেখা যাবে না। এরপরে সরকার বুঝাই টুজাই 2 তালা করলো, পরে তো এখন পূর্ণটা পরিবর্তন হলো। 10 লক্ষ লোক প্রতি বছর ঢুকে আইফেল টাওয়ার দেখতে। 8 টাকা ছিল আইফেল টাওয়ার উঠার। আমি নিজে রাশেদ হায়দার ভাই, একটু 1 মিনিট, একটা কমেন্ট একজন বলছে, একটু নেতিবাচক কমেন্ট হলেও আমি একটু পড়ি। ওনার প্রশ্ন হচ্ছে, মূর্তি বানাতে পারে, তাদের সেটা আইনগত অধিকার আছে, ঠিক আছে, কিন্তু এত বড় মূর্তি বানাতে হবে কেন? কার সাথে কিসের জন্য এত বড় মূর্তি করা হচ্ছে? মূর্তি আকাশে ঠেকাতে হবে কি জন্য? উনি এই মন্তব্যটা করেছেন। এখন কি প্রবলেম, ওনার প্রবলেমটা কি? না না না, ওনার প্রবলেম আছে, ওনার প্রবলেম আছে, প্রবলেমের শেষ নাই ভাই। ঘটনা হচ্ছে, যেমন আমার কষা পায়খানা কেন হইল, এটার জন্য আমি পুরো পরিবারের দোষ দিই।
যে তোমরা হলুদ মরিচ ইয়ে করছো। হ্যাঁ, বেশি দিছো কম দিছো। হ্যাঁ, কিছুক্ষণ আগে আপনারা বললাম না যে আমার ওই যে এই লাইটার একটা, এইটা না আরেকটা লাইটার পাওয়া যাইতেছে না, ঘরে কেউ নাই, আমি একলা, কিন্তু এখন আমি দোষ দিতেছি কই গেল আমার এই লাইটার, কে নিল? দোষ দিতে সমস্যা আছে। তো যে আইফেল টাওয়ার দেখতে যেমন আসছে, এখন আপনারা বলি উনাই বলতেছে যে এই মূর্তি বানাইতে হবে কেন? তাইলে ভাই এক কাম করলে পারেন, যেহেতু হিন্দু হিসেবে আমরা বুঝি সব ভারতীয়, ঠিক না? তাজমহল বানাইতে হবে কেন? তাজমহল তো সাজাইন্না বানাইছিল না? ওর বানাই বানাইতে হবে কেন? তাও আবার এত বড়। এত বড়। তারপর আরেকটা আছে না, কি জানি একটা কথা কয় ওরা, দিল্লিতে না কোথায় বিশাল এক কুতুব মিনার, কুতুব মিনার, কুতুব মিনার বানাইতে হবে কেন? হুম, এখানে কুতুব মিনার বানাইতে হবে কেন? হবে কেন? আমি আমি আজ থেকে 1 বছর আগে এক মসজিদে গেছিলাম জুমার নামাজের খুতবা শুনতে, লন্ডনে। ওই মসজিদের ইমাম পাকিস্তানের। তো উনি একটা কথা বলছে, আমার মাথায় এটা লাগছে, পরে ওনারে জিগেলাম। উনি আমারে বলছে, ওই খুতবাতে বলছে 360টা মূর্তি ভাঙছে নবীজি, একটা মূর্তি ভাঙে নাই। জি। কেন ভাঙে নাই? ওই মূর্তিটা যে গোষ্ঠী ছিল তাদের সাথে একটা নেগোসিয়েট হয়েছে প্রথমে, মানে তাদের সাথে নেগোসিয়েট না হয়ে এটা ভাঙলে একটা আরেকটা যুদ্ধ লেগে যাবে, এই জন্য ভাঙে নাই। নেগোসিয়েশন হওয়ার পরে ওইটা ভাঙা হয়েছে বা স্থানান্তরিত করা হয়েছে। এই যদি আমার নবী করতে পারে, তাহলে আমরা কেন সহ্য করতে পারবো না? এটা ওরা যে জায়গায় বানাইতেছে এটা তো কারো, ওদের কিনা জায়গা বা কিছু হবে, দেশের জায়গা, ঠিক আছে, ওদের ইচ্ছে ছিল একটা বানাইছে আর কি, 50 ফিট কেন 100 ফিট। আমার দরকার হলে এখন আমি একটা বানাই না, এখন আমার তো দুঃখ হিসেবে আমার তো নবীজির কোনো ছবি নেই, আমার ধর্মে তো মূর্তি বানানো জায়েজ না, তাই আমি বানাবো না। আমি মসজিদ বানাচ্ছি না, বিশাল বিশাল মসজিদ। আপনি আমার একটু জবাব দিবেন ভাই। আমরা 360টা মসজিদ, 300 কত 560টা মসজিদ তো বানালাম না সারা বাংলাদেশে? না না না, ওইটা আমরা তো ওইটা বানাইছেন, ওইটা আসলে আপনার আমার হিসেবে অর্থের অপচয় করছেন। এই 560টা মসজিদে ফজরের নামাজে কি প্রতিটা মসজিদের প্রতিটা ফ্লোর ফিল আপ হয় কিনা আমার একটু বলবেন, জানাবেন? ফ্লোর তো দূরের কথা, এক কাতার হয় না, আধা কাতার হয় না, আধা কাতার হয় না। আমরা যখন ছোট ছিলাম, এটা আপনাকে 86 সালের কথা বলি, মসজিদে যাইতাম তো প্রথম কাতারের লোক হইতো সামনে ইমাম সাহেব, শীতকালে যায় করতে পোলাপাইন সব শয়তান না, পিছন থেকে যায় ফ্যান ছাইরা দিতাম ইমাম সাহেবের মাথারটা, আর এইসব লাইনের মাঝখানে দাঁড়ায় যেতাম এমনি। এরপর ইমাম সাহেব যখন গাইল দিত আমরা আরো উত্তেজিত, কে চালাইলো কে চালাইলো কে চালাইলো। তখন তো সিসিটিভি ছিল। আর আমি 560টা মসজিদ বানাইছি, এটা নিয়ে কি কোনো আমার দেশের অন্য কোন ধর্মের লোকরা বলছে যে ভাই আমাদের একটা মন্দির বানাই দিলে না কেন, আমার একটা এই বানাই দিলে না কেন? এমনও আছে চিটাঙে হিন্দুর জায়গা দখল করে মসজিদ হয়েছে, আছে। আরে আমাদের সরিষাবাড়িতে খাস জমি দখল করে আর বানানো হয়েছে মসজিদ। হ্যাঁ, তাহলে এখন আমরা বিতর্কিত, ওদের ধর্মটা ওদের করতে দেই, অন্তত এইটা হইলে কি হবে, সারা পৃথিবীর কাছে একটা মেসেজ যাবে যে না একটা দেশ সেকুলার, যে ওরা মুসলমান অধ্যুষিত 99%, কিন্তু 1% হিন্দুর বৌদ্ধ খ্রিস্টানের নিরাপত্তা দিচ্ছে। ওই যে ভাই বললো না কিছুক্ষণ আগে, যত 1-1.5 বছর আগে তো হিন্দু মন্দির পাহারা দিচ্ছেন, জামাতের নেতা ওখানের বাইবেল পড়ছেন, গীতা পড়ছে, টেম্পলে যায় পড়ছেন আম্মাং শরণাং গাচ্ছামি বুদ্ধাং শরণাং গাচ্ছামি। তো ভাই ওগুলা পড়তে, ভোটের আগে ওগুলা পড়তে মজা, মজা লাগে না। ঘটনা হয়েছে কি জানেন, আমাদের অভ্যাসটা এমন যে আমি গরুর মাংস খাবো, ছাগলের মাংস খাবো, মুরগির মাংস খামু, কিন্তু শুয়োরের মাংস খামু না। আমি সব মাংস, মানে পৃথিবীর অমুক অমুক মাংস হারাম, কিন্তু একটা মাংস আছে যেটা খাইতে হলে তখন আর চিন্তা করি না যে এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না মুসলমান, ওই মাংস সব মজা লাগে, এটা খাই তখন। হ্যাঁ, ওটা খুব মজা, ওইটা খুব মজা। তো এইসব ছাইরা দেখেন সৌদি আরবে, দুবাইতে নরেন্দ্র মোদী যায় পূজা করে আসছে, সৌদির আমির শেখ ওরা সাথে ছিলেন, ওইখানে যদি সমস্যা নয় আপনি কি, এবং একটা ইয়ে দিয়ে ফরিদ ভাই আপনি হয়তো জানবেন, মাসুদ ভাই জানবেন, সৌদির জেদ্দা, তারপরে সৌদির যতগুলো এয়ারপোর্ট আছে সবগুলো এয়ারপোর্টে ঘোরার অভিজ্ঞতা আছে আমার বিভিন্ন কাজে, ইমিগ্রেশনের সব ইন্ডিয়ান, তো ওদের দেখি যে সব হিন্দু, সব যে লাল পট্টি বান্ধা, দোকান যা আছে সমস্ত দোকানগুলোতে, এয়ারপোর্টের ভেতর দোকানগুলোতে সব হচ্ছে যে আপনার ফিলিপিনো। ফিলিপিনো তোরা কি মুসলমান? কথা না, খ্রিস্টান, সব লিভিং টুগেদার করে সৌদির মতন দেশে। ওই হেরা তো এইটাতে আনে নাই যে এখানে মুসলমান ছাড়া হবে না, কারণ আপনাদের আমার নেয় না কেন জানেন? জানেন আমরা চোর, পাক্কা চোর, এই জন্য নেয় না। আমি জেদ্দা এয়ারপোর্টে 6 দিনের একটা ট্রেনিং দিতে গেছি, আমি
ফ্রান্স থেকে, সেইখানে জিজ্ঞেস করা হয়েছে যে আমার ন্যাশনালিটির, আমার অরিজিনাল কি পাকিস্তান কিনা, গোপন নথি পাকিস্তানি কিনা, বলছে না এ বাংলাদেশ অরিজিনাল। তারপরে পাঠানো হয়েছে। এইখানে ইউরোপও নেয় না, পাকিস্তানিদের ইমিগ্রেশনে নেয় না, কারণ ওরা চোর জানে। সৌদির মতন জায়গায় যেখানে ইন্ডিয়ানরা, হিন্দুরা কাজ করতেছে, ওদের মেধা আছে, ঠান্ডা মাথায় কাজ করে, মেধা আছে। আমিও গাইল দিই, কিন্তু ওদের ভাই মেধা আছে। তো এখন আপনি যখন এই মন্দির বানাতে, এই যে আজকে মাসুদ ভাই যেটা বললেন যে ৭১ টিভি বন্ধ করছে, কিচ্ছু হবে না, বন্ধ করেন না, ভাইঙ্গা দেন, চুইরা দেন, কি হবে? কালকের পর থেকে ইন্টারন্যাশনাল খবর হবে যে কি হবে, একেবারে হাটে হাড়ি ভাঙা হবে। এটা ইন্টারন্যাশনালি খবর হবে, এবং লাভ আপনার আমার হবে না, লাভ হবে তাদের। এক্স্যাক্টলি, ভারত ডুগডুগি বাজাইবো। আপনার সাথে একমত। এই লাভটা হিন্দু, এটা ভাঙলে, বন্ধ করলে হিন্দু এবং ভারতেরই লাভ হবে, এটা বুঝতেই আছে না তারা। এক হিন্দু মহিলা, আপনাকে এটা কত সাল আমি ভুলে গেছি, এক হিন্দু মহিলা ডোনাল্ড ট্রাম্পের সাথে যে দেখা করছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিয়া সাহা, প্রিয়া সাহা, প্রিয়া সাহা, প্রিয়াশা। ইন্টারন্যাশনালি তখন করা হইলো কি ভাই, বাংলাদেশের মুসলমানেরা দেখলেই এগুলারে মানে মনে হয় যেন ইমিগ্রেশনে গুলি করবে, এই অবস্থা। নির্দেশ দেওয়া হয়েছিল বাঙালি পাইলে প্রতিদিন অন্তত 15 জন ডিপুট করতে হবে, এবারে কোটিপতিও। লাভটা কার হইছে রে ভাই? ভাঙেন ভাই, আমি ভাই 10,000 টাকা পাঠামু, রাম মূর্তিটা ভাঙ্গা দেন, আপনারা ভাঙ্গা দেন। আমিও চাই আমার দেশ যে মৌলবাদীর পাল্লায় পড়ছে এইটা প্রমাণ হইয়া যাক। হুজুর আপনাকে 10,000 টাকা পাঠামু, 10,000 টাকায় না হলে আরো 2 লাখ টাকা পাঠামু, 2,10,000 দিমু, কিন্তু না, এটা হতে পারবে না। আমি আবার গড়ার জন্য পাঠাবো, আমি এই জন্য পাঠাবো। আপনি শুরুতে বলেছেন, আমি ইন্টারাপ্ট করলাম, সরি, আপনি শুরুতে বলেছেন ওইখানে যদি রাম মূর্তিটা হয় 5 লক্ষ ভারতীয় আমার দেশে আসবে, আমি 1 লক্ষ টাকা পাঠামু ওটা করার জন্য, আমার দেশের স্বার্থে, আমার দেশের অর্থনীতির জন্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য। না, আমার দেশের এখন অর্থনীতি ফরিদ ভাই কিভাবে, এদের মতো মোটা মাথার লোক, এরা অর্থনীতির কি বুঝে বলেন না। এ এক রাম মন্দির দেখার জন্য শুধু ভারত আসবে না ভাই, সারা নেপাল, পৃথিবী, শ্রীলঙ্কা, ভুটান, ভুটান, এই যে ইউরোপের বিভিন্ন রাস্তায় আমরা দেখি ওরা কি একটা জানি গায়। রাশেদ হায়দার ভাই, জি ভাই, রাশেদ হায়দার ভাই শেষ করবেন? জি, শেষ করবেন। হ্যাঁ, মানে এরা আসে তো, এই ট্যুরিজমটা তো হবে। আমার চিন্তা করে না যে এই ট্যুরিজমের জন্য আমি করতে দিই না। সমস্যাটা কোথায়? আমার দেশের ইনকাম তো এটা বৈধ ইনকাম, হালাল ইনকাম, এটা করি। ধন্যবাদ মাসুদ ভাই। জি, ধন্যবাদ আপনাকে। শুনেন, রাশেদ ভাই যেটা বলেছে, আসলে এটা রাশেদ ভাই খোলামেলা বলে দিবে আমি বুঝতে পারি নাই। যাই হোক, হাটে হাড়ি ভেঙেই যখন দিচ্ছেন, তাহলে এখন বলা যায়। এটা ভেঙে দেওয়া মাত্র ভারত কিন্তু মনে মনে দোয়া করতেছে এটা তাড়াতাড়ি ভাঙুক। এটা আমাদের বাংলাদেশের এই এই যে গরু ঘর মৌলবীদের মাথায় ঢুকতেছে না, বুঝতে পারছেন? এই গরু ঘর মৌলবী, দেখেন দুনিয়ার এত মাংস থাকতে তাদের সব চিন্তা গরুর উপরে। দেবী শেট্টি নাম আপনারা শুনেছেন, ভারতের প্রখ্যাত বাংলা ভাষীতে, সে বাংলা কথা বলতে পারেন। তার সেই ব্যাঙ্গালোরের যে তার যে হসপিটাল, আমি অনেকবার সেখানে গিয়েছি, তার সাথে আমার ব্যক্তিগতভাবে 3 বার সাক্ষাৎ হয়েছে, মুখোমুখি 3 বার বা 4 বার এরকম মুখোমুখি হয়েছে। সেইখানে কি বলতেন তিনি জানেন? শুধু আমার সামনে না, এরকম নাকি আরো কয়েকজনের সাথেও বলেছে। তো আমরা কথা, এমনি তারা একা না, নিশ্চয়ই জানেন, ওখানে তারা আমি একা হেড টু হেড বসি নাই, ম্যান টু ম্যান, ওইখানে আরো 2-4 জন ছিল। তিনি কি বললেন জানেন? চিটাগাঙের লোক, যত লিভার সিরোসিস, যত হার্টের রোগী সব চিটাগাঙের। আপনি বুঝেন, চিটাগাঙের একটা ফ্লোরই আছে আলাদা ওইখানে, ওই হসপিটালে, ব্যাঙ্গালোরে। তো তিনি কি বললেন জানেন? কয়েক গরুর মাংস বেশি বেশি করে খাবেন আর আমার এখানে চলে আসবেন, আপনারা গরুর মাংস খালি আমার লাভ। মানে চিন্তা করতেন, ভারত থেকে গরু নিয়ে যায়, সেই গরু খায়, ভারতের প্রথম লাভ। দ্বিতীয় লাভ, সেই গরু খাওয়ার পর লিভার সিরোসিস হয়, তারপরে হাসপাতালে গিয়ে 10 লাখ টাকা দিয়ে আসে আবার ভারতে। মানে গরুও খাইলো, সেই গরুর জন্য আবার হার্টের সমস্যা, 10 লাখ টাকাও দিয়ে আসলো বা 5 লাখ টাকা দিয়ে আসলো। তো তার মানে বুঝতে পারছেন তো, দুই দিকেই তার লাভ। তো আপনি রাশেদ ভাই যেটা বলেই ফেলেছেন, যখন এই হিন্দু সনাতনীদের ভগবান রামের মূর্তি যদি ভাঙে বা এটা হতে না দেয়, অলরেডি তো এটা ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে, যখন এটা ভেঙে ফেলবে বা এটা বন্ধ করে দিবে নির্মাণ, তার মানে এটা যারা এটা যে উদ্দেশ্য করেছে তাদের উদ্দেশ্য সফল, উদ্দেশ্য সফল। কিন্তু এইটা যদি হতে দেয়, তাহলে বাংলাদেশের 2 দিক থেকে লাভবান হবে। প্রথমত, এই সরকারের প্রতি বিদেশিরা পজিটিভ চিন্তা করবে, বাংলাদেশ সম্পর্কে পজিটিভ চিন্তা করবে। এবং রাশেদ ভাই যেটা বললেন, আমার ধারণা রংপুরের ওই পলাশবাড়িতে রাম মূর্তি স্থাপন করার জন্যে, আপনারা হয়তো জানেন যে এখন হাজার হাজার কোটি টাকার ব্যবসা হইতেছে অযোধ্যা রাম মন্দিরে।
এইখানে কমসে কম 500 কোটি টাকার ব্যবসা হবে প্রতি বছর, কম পক্ষে। কম পক্ষে এটা ধরে নি, শুধু বাংলাদেশের জনগণ দিয়ে। আর ভারত থেকে যদি আসে তাহলে 1000 কোটি টাকা পার হয়ে যাবে মিনিমাম, এটা বললাম মিনিমাম। আর আপনি যে বললেন না ইউরোপ আমেরিকা থেকে আসবে, সেটা তো হিসাবই নাই, সেটার তো হিসাবই নাই। তো এইটাও আমাদের হইলো কি জানেন, আমরা হলাম মানে বিশেষ করে বাংলা ভাষী যারা মুসলমান হয়, এরা উন্মাদ, এত বড় উন্মাদ যে নিজের ভালোটাও এরা বোঝে না। এরা এটা বাধা দেওয়ার পরেই ওই যে জামাতের আমির বলছিল না যে আমরা দোয়া করতেছি ভারত আমাদের হামলা করুক, ওরকম ভারতও চাইতেছে, হিন্দুরাও চাইতে, সনাতনীরাও চাইতেছে তুই রাম মন্দির বন্ধ কর, তুই রামের মূর্তি বানানো বন্ধ কর। তারপরে দেখেন হাউ মেনি পেটিতে হাউ মেনি রাইস হয়ে যায়। এটা আমাদের বাংলাদেশের মাথা মোটা, ঘাড় মোটা। আর আমার ভাবির পোলাদের এখন পেট ফোলা হয়ে গেছে। আর তারা এখন আগে নাকি না খায় থাকতো, দুষ্ট লোকেরা বলে 800 টাকা নাকি বাকিও রাখিছে একজনের কাছে। এখন তো তাদের পশ্চাৎ দেশ পাশা ফুইলে তো ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে, ধরাকে সরাজ্ঞান করতেছে। এরা জানেই না যে এটা একটা ট্র্যাপ। এই সনাতনীদের ভগবান রামের যে মূর্তি, এটা হচ্ছে একটা ট্র্যাপ। এইটা এমন একটা ট্র্যাপ, এখান থেকে যদি সে এটা যদি ভেঙে ফেলতে চায় তাও সে বিপদে পড়বে, বেরোয় আসতে গেলেও সে বিপদে পড়বে। তাই এই মুহূর্তে তাদের চুপচাপ থাকা উচিত। কিন্তু আমরা জানি এই গরু খোর মুসলমানদের আপনি বুঝাইতে পারবেন না, এদের এতই মাথা মোটা যে আপনি বুঝাইতেই পারবেন না। এদের রামের মূর্তি দেখলে সমস্যা, কিন্তু এদের পর্ণ সিনেমা দেখলে সমস্যা নেই। এদের রামের মূর্তি দেখলে সমস্যা, লক্ষ লক্ষ ইয়াবাখোর দেখলে সমস্যা নেই। এদের ভগবান রামের মূর্তি দেখলে সমস্যা, কিন্তু বইনের জমি দখল করলে সমস্যা নেই। এদের ভগবান রামের মূর্তি দেখলে সমস্যা, কিন্তু রেপ করলে, শিশু রেপ করতে এদের কোনো সমস্যা নেই। এদের জমি দখল করতে সমস্যা নেই। মানে অদ্ভুত তাদের চরিত্র। আপনি বাংলাদেশকে বলা হয়, ঢাকাকে বলা হয় মসজিদের শহর, আর বাংলাদেশ হলো মাদ্রাসার দেশ। তো এইখানে 10 লক্ষ মসজিদ মাদ্রাসার ভিতরে একটা সনাতনীদের ভগবান রামের মূর্তি আপনার জন্য বিপজ্জনক মনে হয়, তাহলে তো আপনি পৃথিবীকে বুঝাই দিলেন যে ইসলাম হলো একটা ঠুনকো ধর্ম। যে 10 লক্ষ মসজিদ মাদ্রাসার সামনে একটা 32 ফুট বা 42 ফুট বা 100 ফুট ভগবান রামের মূর্তির কাছে কিছুই না। এটা তো তারাই প্রমাণ করে দিচ্ছে। মানে কত বড় বোকা এরা, আমি ভাবতেই পারতেছি না। আর আন্তর্জাতিকভাবে এমন চাপে পড়বে এটা বন্ধ করে দিলে। আপনি দেখেন আফগানিস্তানের মতো কট্টর ইসলামী শরিয়া আমিরাত, তারা কিন্তু বৌদ্ধ মূর্তি ভাঙার পর তারা কিন্তু আবার নিজেরা গড়তে দিয়েছে। এটা নিশ্চয়ই বাংলাদেশ তার চাইতে বেশি কট্টর না। এরা বুঝতেই পারতেছে না যে এরা যদি এটা বাধা দেয়, এই বাংলাদেশ, প্রথমত বাংলাদেশের যে ইমেজ এমনিই তো নাই, মানে যাও আছে তাও থাকবে না। মানে অন্তত এখন আন্ডার প্যান্ট আছে, হাফ প্যান্ট আছে, উপরে তো কিছুই নাই, শার্ট নাই, জামা নাই, টুপি নাই, পাগড়ি নাই, লুঙ্গি নাই, প্যান্ট নাই, কোনো রকম একটা হাফ প্যান্ট আর নিচের একটা আন্ডার প্যান্ট আছে। আমার ধারণা সনাতনীদের এই ভগবান রামের মূর্তি গড়তে না দিলে সে প্যান্টটাও চলে যাবে। আর আমার কেন যেন মনে হচ্ছে, মানে আমি এটা বলতে চাই নাই, আপনি ওটা বলছেন বলে সাহস পেলাম বলতে, এই রামের মূর্তি গঠন না করতে দিলে আজ হোক কাল হোক রংপুর চলে যাবে। টেরি পাবে না তারা, টেরি পাবে না কিভাবে রংপুর চলে যাবে। এটা এমন একটা ফাঁদ। এই যে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে হিন্দুদের নাকি বুদ্ধি, ওরা পিয়াজ খানা, ঠান্ডা মাথার বুদ্ধি। ঠান্ডা মাথার বুদ্ধি কিন্তু গেমটা কিন্তু খেলে দিছে। বল কিন্তু এখন মুসলমানের কোর্টে, বল কিন্তু এখন তারেক রহমানের কোর্টে, বল কিন্তু এখন জামাতের কোর্টে, বল কিন্তু এখন হেফাজতে পাকিস্তানের কোর্টে, বল কিন্তু এখন চামড়া আল্লাহ চামড়া নাই পীরের কোর্টে, হিন্দুদের কোর্টে না। এটা তাদের বোধোদয় হবে কিনা আমি জানি না, তবে এটা বাংলাদেশের জন্য অগ্নি পরীক্ষা। যদি এটা হতে না দেয় তাহলে চতুর্মুখী বিপদে পড়বে। হতে দিলে বরং লাভ হবে। তাই আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত শুধু ভগবান রামের মূর্তি না সনাতনীদের, বরং সরকার বলুক তোরা ভাই কালী দেবী আর একটা বানা, উত্তর রংপুরে বানাইছস, রাজশাহীতে গিয়ে একটা কালী দেবীর মূর্তি বানা, জামালপুরে গিয়ে একটা জগন্নাথের মূর্তি বানা, বরিশালে গিয়ে ভাই তুই একটা দুর্গার মূর্তি বানা। এটাই যদি বরং ঘোষণা করে, বরং সরকার, কে যেন বললো যে জমিকার জায়গাকার, আচ্ছা 560টা মন্দির মডেল মসজিদ আপনি বানাইতে পারলে হিন্দুরা কি দাবি করতে পারে না? বিএনপির এক নেতা তো বলেছেই তিনি মডেল মন্দির বানিয়ে দিবেন, বিএনপির নেতা তো বলেছে। এখন মানে এখন যদি বলি কইলে মায়ের খায়, না কইলে বাপে এটা খায়, 10 হয়েছে। তুমি মন্দিরে মূর্তি পাহারা দিতে পারলা, মন্দির পাহারা দিতে পারলা, হাই রে ভণ্ড। তার মানে তুমি যে ওটা ভণ্ডামি করছো এখন পরিষ্কার। কি সমস্যা এইখানে সনাতনীদের দৃষ্টিতে এইখানে তাদের মা ভবানী বা দুর্গার একটি শরীরের অংশ বা সীতার একটি শরীরের অংশ, তাদের ভাষায়, তাদের মিথে, মাইথোলজিতে যে শরীরের একটা অংশ বাংলাদেশে আছে। আরে ভাই এইখানে যেটা আপনি বললেন, এইখানে আমরা যদি এগুলো ট্যুরিজম করি, শুধু হিন্দুদের কাছে, আমাদের
প্রতি বছরে 1,00,000 কোটি টাকা চলে যায় ভারতে ট্যুরিজমের কারণে, সম্ভবত 1.5 লক্ষ টাকা, মানে চিকিৎসার মানে মেডিকেল এবং ট্যুরিজমের কারণে, সাধারণ ট্যুরিজম 1.5 লক্ষ কোটি টাকা চলে যায়। আমি নিশ্চিত এই বাংলাদেশে যদি আমরা ভারতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হিন্দুর পরিবার বাংলাদেশে আসবে ঘুরতে এগুলো করলে, মানে আমাদের বাজেটের টাকা আমরা এখান থেকে অর্ধেক আয় করতে পারি। এগুলো তাদের মাথাতেই না। আপনি ইন্দোনেশিয়া করতেছেন, আপনি তো অবশ্যই ইন্দোনেশিয়া গেছেন মনে হয়। এখানে ইন্দোনেশিয়া দেখেন বালিতে তারা কি করে, জাকার্তায় গিজ গিজ করে হলো এই মাদ্রাসা, কিন্তু রেভিনিউ আসে কই থেকে? জাভা থেকে, ঠিক আছে, যেখানে মন্দির, যেখানে মূর্তি, তাদের সেখান থেকে টাকা আসে, ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানায়। মানে আসলে নিজের বোঝ যদি নিজে না বুঝে কেউ বুঝাইতে পারবো না। যদি কোনো কারণে সনাতনীদের এই ভগবান রামের মূর্তি যদি গড়তে না দেয় বা এটা বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ ট্র্যাপে পড়ে যাবে, ফাঁদে পড়ে যাবে। কোথায় রাম নাই বাংলাদেশের? প্রত্যেক জেলা না উপজেলাতে একটা রামনগর আছে, প্রত্যেক জায়গাতে একটা রামকৃষ্ণপুর আছে, রামচন্দ্রপুর আছে, ঢাকাতে আছে, বরিশালে আছে, নোয়াখালী, 64 জেলার কোথায় রামের নাম নাই? তাহলে আপনি কেন রামের মূর্তি হইতে দিবেন না? আর আপনার ভগবান রামের মূর্তি দেখলে এত খারাপ লাগে, একটা সন্ত্রাসীকে দেখলে আপনার ইমান নষ্ট হয় না, ধর্ষককে দেখলে আপনার ইমান নষ্ট হয় না, সিরিয়াল বলৎকারীকে দেখলে আপনার ইমান নষ্ট হয় না, 71-এর খুনি ধর্ষকদের দেখলে আপনার ইমান নষ্ট হয় না, আপনার ইমান খত্রেমে যায় না? রামের মূর্তি দেখলে খত্রেমে যায়। ও আমার ইমান আলাগো, তোমারও ইমান ওই মান্ডা খালের মধ্যে নিয়ে ফেলাই দাও, তোমারও ইমানের দরকার নাই। আমাদের এখানে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, বিশ্বাসী, অবিশ্বাসী সব মতের মানুষ আমরা একসাথে থাকতে চাই, এবং এটাই হচ্ছে বাংলাদেশ, এটাই বাঙালি সংস্কৃতি। তার চাইতেও বড় কথা আমি যেটা বলতে চাই, এই বাঙালি সংস্কৃতি হচ্ছে আমরা প্রকৃতি পূজারী। আমরা 1500 বছর হইল মুসলমান হয়েছি, 2000 বছর, 2600, 2100 সাল হয়েছে আমরা খ্রিস্টান হয়েছি, তাই না? কিন্তু আমরা 4000 সাল হয়েছে আমরা হিন্দু হয়েছি, সনাতনী হয়েছে এই অঞ্চলে। কিন্তু 5000, 6000, 7000 সাল আগে এই বাঙালি অঞ্চল তো ছিল প্রকৃতি পূজারী, আমরা প্রকৃতিকে পূজা করেছি। এটাই ইতিহাস, এটাই ভূগোল, এটাই সত্য। কেন ভাই আপনারা এটা করেন? আপনি আমেরিকাতে গিয়ে মসজিদ বানান না, কানাডায় গিয়ে মসজিদ বানান না, আপনি ফ্রান্সে আছেন, ফ্রান্সে তো মুসলমানে গিজ গিজ করে, আমার চেয়ে আপনি ভালো জানেন। সেখানে রাস্তা ব্লক করে করা হয়, রাস্তা ব্লক করে নামাজ পড়তেছেন আপনি। জুম্মার নামাজ না পারলে খাড়ায় থাকে, বিমানের মধ্যে যা, বিমানের টয়লেটের সামনে গিয়ে নামাজ পড়া শুরু করে, রেলের মধ্যে নামাজ পড়া শুরু করে, মেট্রো রেলে নামাজ পড়া শুরু করে। মিনার তারা বানায় না। তাহলে এখন যদি ভারতের হিন্দুরা বলে যে আমরা এখানে দেওবন্দ মসজিদ থাকতে দিব না, মাদ্রাসা থাকতে দিব না, তাহলে কি করবে? যদি এখানে আমেরিকার খ্রিস্টানরা বলে আমরা কোনো মসজিদের মিনার হইতে দিব না, মসজিদ তোমরা ছোট ছোট বানাও, লিলিপুট, তারা যে যুক্তি দিয়েছে, আরে ভাই তুমি মন্দির দেখতে, মানে ল্যাম এক্সকিউজটা দেখেন। তাহলে আপনার কাছে মূর্তি দেখলে সমস্যা বড় হইলে, আরেকজনের কাছে ছোট মূর্তি সমস্যা, আরেকজনের কাছে মন্দির সমস্যা, আরেকজনের কাছে হিন্দু সমস্যা হইতে পারে। আমি জানি এই বাংলাদেশে এমনও মানুষ আছে বলে হিন্দুর সামনে পড়ে, হিন্দুতে দেখলে ঘৃণা করে। ধর্ম কি এটা শিখাইছে নাকি? তো এগুলো ভণ্ডামি বাদ দিয়ে কিভাবে বাংলাদেশটা ভালো থাকবে সেই চিন্তায় আমাদের মনোযোগ দেওয়া উচিত। তা না হলে এখন যদি কেউ নিজের পায়ে নিজে কোরাল মারে, যদি এ ট্র্যাপে পড়ে, ভারত এটাকে এমন গেম খেলবে। এই জন্য বারবার আমি বলি, ভারত হচ্ছে চাণক্যর পুত্র, এদের সাথে পারবেন না। আপনি যত কথাই বলেন, এরা যে কিভাবে আপনাকে ল্যাংটা মারবে রেফারিও টের পাবে না। তার মধ্যে একটা কিন্তু ল্যাং মেরে দিয়েছে এই যে সনাতনীদের ভগবান রামের মধ্যে। এটা হলো এমন একটা ফাউল করেছে, এমন একটা ল্যাং মেরেছে, রেফারি এটাকে হুইসেল দিয়ে ধরতে পারতেছে না। মানে এত সুন্দরভাবে ম্যারাডোনার মতো হাত দিয়ে গোল দিতেছে, কিন্তু বোঝার কিছু উপায় নেই, গোল মেনে নিতে হবে। এই ট্র্যাপটা পেতেছে। আমার ধারণা এই ট্র্যাপে পড়ে গেছে বাংলাদেশি মুসলমান, বাংলাদেশের এই তথাকথিত মুসলেকা সরকার এই ট্র্যাপে পড়ে গেছে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ যত সংগঠিত হচ্ছে, যত গুছিয়ে আনছে, যত তার ঝটিকা মিছিল বের করছে, ততই কিছু বিচিত্র বিচিত্র ঘটনাও ঘটা শুরু করেছে। আমরা আজকে একটা আলোচনায় আপনাদেরকে বললাম যে আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ তারা নেত্রকোনায় এক সমন্বয়ককে, সাবেক সমন্বয়ক, ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিল, তাকে মোটামুটি লিঙ্ক করে তাকে হেনস্থা করেছে। নোয়াখালীতে একেবারে পুলিশের সামনে মিছিল করেছে, তারপর আবার ছাত্রদলের সাথে সংঘর্ষে জড়িয়েছে। এরকম বেশ কিছু ঘটনা এখন আলোড়ন তুলছে চারদিকে। মোটামুটি এগুলো থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ ছাত্রলীগ ফিরে চলে এসছে। এখন তারা আস্তে আস্তে সারা দেশে তাদের কর্মসূচিগুলোকে বড় করছে, বিভিন্ন ডাইমেনশন আছে। তখন আমাদের সামনে ইন্টারেস্টিং খবরের হেডলাইনটা হচ্ছে এরকম: আওয়ামী লীগ ছাত্রলীগ গোপন বৈঠক করছে।
শুনে স্পটে গিয়ে মার খেলেন বিএনপি নেতাকর্মীরা। মানে একটা অদ্ভুত না, বিএনপি ক্ষমতায় দুর্দান্ত প্রতাপের সঙ্গে আছে, এই সময় আওয়ামী লীগ ছাত্রলীগ গোপন বৈঠকের খবরে নিশ্চয়ই খুব তেজ নিয়ে গিয়েছিলেন, এখন ওইদিকে তারা আবার মারও খেলেন। ঘটনাটি ঘটেছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। খাগড়াছড়ির গুইমারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের আলাদা দুটি হামলায় বিএনপির 6 নেতাকর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার বরপিলাক ও বাইল্লাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং পার্বত্য অঞ্চলের মধ্যে ঝটিকা মিছিলের ভিডিও আমরা দেখেছি। এই আওয়ামী লীগ ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে এবং বেশ বড় মিছিল হয়েছে। আহতরা হলেন হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বড়পিলাক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মামুন, সদস্য জাহাঙ্গীর আলম রনি, যুবদল নেতা মামুন মাহবুব আলম এবং বাইল্লাছড়ি এলাকার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বাবু। মানে পার্বত্য অঞ্চল হলো সবই বাঙালি যারা আছেন তারাই সেখানে। আপনি জানেন যে পার্বত্য অঞ্চলে বাঙালি অধ্যুষিত বা সেটেলার যাদেরকে বলা হয় তাদের মধ্যে বিএনপির সমর্থক বেশি, আর আদিবাসী অধ্যুষিত এবং আদিবাসী যারা রয়েছেন তাদের মধ্যে আওয়ামী লীগ সমর্থক বেশি। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার রাতে গুইমারার বড় পিলাক এলাকার একটি বাড়িতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন এমন তথ্য পেয়ে বিএনপি অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী সেখানে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের 5 নেতাকর্মী আহত হন। এদিকে একই সময়ে উপজেলার বাইল্লাছড়ি এলাকায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বাবুর উপর হামলার ঘটনা ঘটে। বিএনপির দাবি ছাত্রলীগের কর্মী বাপ্পি ত্রিপুরা তার উপর অতর্কিত হামলা চালায়। ঘটনা কিন্তু স্পষ্ট। দেখেন, হামলাকারী ছাত্রলীগের বলা হচ্ছে উনি বাপ্পি ত্রিপুরা, আর যিনি আক্রান্ত হয়েছেন তিনি স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড সভাপতি মোহাম্মদ বাবু। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সরোয়ার্দী বলেন, ঘটনার বিষয়টি শুনেছি, তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আবার সেই একটা কথাই রিপিট করতে হয়, এই যে বিচ্ছিন্নভাবে শুরু হয়েছে এগুলো না ভবিষ্যতে আরো বড় আকার ধারণ করে, এবং এই বড় আকার ধারণের আশঙ্কা থেকে আমরা বলি আওয়ামী লীগ ছাত্রলীগ নিয়ে যে ঘটনা ঘটছে এগুলোর একটা রাজনৈতিক বড় সমাধান হওয়া উচিত। আর নাহলে ভবিষ্যতে এই বিশৃঙ্খলা, এই সহিংসতা আর কোন দিকে রূপ নেয় সেটা কেউই গ্যারান্টি দিয়ে বলতে পারে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ওপারে যেতে হবে। ওপারে যাওয়া মানে হলো আমাদের জন্য বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা যা বলেছেন সেই কাজগুলো শেষ করা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে রাজনীতিতে ফিরিয়ে আনা এবং ক্ষমতায় ফিরিয়ে আনা। আজকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 সালের বাজেট প্রাথমিকটা প্রকাশ করেছেন। বাজেট আমি যতটুকু দেখলাম আমার কাছে বাজেটটা ভালো মনে হয়েছে, এবং আমি অভিনন্দন জানাই তারেক রহমানের সরকারকে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে, এবং আমি আশা করি তারা বাজেটটা বাস্তবায়ন করবেন। করতে পারবেন কিনা সেইখানে 2-1টা চ্যালেঞ্জ নিয়ে কথা বলি। যেটা সবাই বলছে যে 6 লক্ষ কোটি টাকা রাজস্ব আয় করা, এটাকে অসম্ভব বলা হচ্ছে। অর্থাৎ বাজেটে 9 লক্ষ কত কোটি টাকার বাজেটে 6 লক্ষ কোটি টাকার রাজস্ব আয় টার্গেট করেছেন আমাদের বর্তমান সরকার। আমি গত 10 বছরের রাজস্ব আয় দেখলাম, গত 10 বছরের যেটা দেখলাম সেখানে 2015-16 ঠিক 10 বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার
1,50,000 কোটি টাকার রাজস্ব আয় টার্গেট করেছিলেন। সেই বছর সরকার কিন্তু 3,626 কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে টার্গেটের চেয়েও। এরপরে পরবর্তী প্রতিটা বছরেই কিছু না কিছু ঘাটতি গেছে, অর্থাৎ যা টার্গেট করা হয়েছে সেটা সঞ্চয় করা সম্ভব হয় নাই। একদম লাস্ট বছরে যেটা ইউনূসের ডাকাততন্ত্রে তারা প্রায় 92,000 কোটি টাকা টার্গেটের চেয়ে কম রাজস্ব আয় করেছে। তারপর আমি মনে করি বাংলাদেশে আসলে যে পরিমাণ দুর্নীতি হয় সেখানে 6 লক্ষ কোটি টাকা রাজস্ব আয় করা দুর্নীতিকে প্রশ্রয় না দিলে এটা অসম্ভব নয়। আসলে পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়, আর রাষ্ট্র গঠন তো অসম্ভবই নয়। অসম্ভব যে নয় এটা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করে দিয়েছেন যে আসলে সৎ ইচ্ছা থাকলে যে কোনো কিছু অর্জন করা সম্ভব। তবে 6 লক্ষ কোটি টাকা রাজস্ব আয় করতে গিয়ে যেটা হতে পারে, যদি টার্গেট পরিপূর্ণ হবে কিনা সেই বিষয়ে মন্তব্য করছি না, কিন্তু ডাইরেক্ট কর তো বড় লোকরাই বেশি দেয়। ইনডাইরেক্ট কর যেটা ভ্যাট, রাজস্ব আয় মূলত তিনটা জিনিসই তো, কর, শুল্ক আর হইল যে মূসক বা ভ্যাট, যেটা ইনডাইরেক্টলি যারাই বাংলাদেশে পণ্য কিনে সবাই দেয়। তো ভ্যাটের উপর বেশি চাপ যাওয়ার একটা সুযোগ আছে, অর্থাৎ ধনীরা স্কেপ করলে দরিদ্রদের উপর চাপটা বাড়তে পারে। এটা সরকার সচেতন থাকলে হয়তো এখানে তারা একটা ব্যালেন্সড অ্যাকশন নিতে পারবে। আমি সরকারকে এই ব্যাপারে আপাতত সাধুবাদ দেই এবং অভিনন্দন জানাই। আমি আশা করি তারা এটা কার্যকর করতে পারবে এই বাজেট। তবে আমার প্রশ্ন কিন্তু ভিন্ন জায়গায়। আমি যেই জায়গায় প্রশ্নটা করি সেই জায়গাটায় প্রশ্নটা রাখছি। পাশাপাশি আমরা একটা খবর পাচ্ছি যে হাদির জীবন, আত্মঘাতী জঙ্গি হাদির জীবনী নাকি ৫ম শ্রেণীতে এখন লিপিবদ্ধ করা হবে। ৫ম শ্রেণীর ছাত্রীরা হাদির জীবনী পড়বে। এটা আমি ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি, কিন্তু কতটা কি এগুলো বলা মুশকিল। অর্থাৎ বিএনপির সরকার হাদিকে বীর মনে করে, বীর মুক্তিযোদ্ধা। আমাদের সমাজে আসলে ভাষা জ্ঞান এত কম, আপনি যখন বীর মুক্তিযোদ্ধা বলবেন আপনি একজন মুক্তিযোদ্ধাকে কিন্তু বড় না করে ছোট করলেন। আমরা তো এই নিয়মই প্রচলন করেছি যে বীর মুক্তিযোদ্ধা। এগুলো ভাষা সম্পর্কে আমাদের জ্ঞানের অসারতার কারণে এই জিনিসটা হয় আর কি। আমরা ভুল না মানে বিশেষণ প্রয়োগ করি। বিশেষণ আসলে খুবই খারাপ জিনিস। ভাষাতে অন্তত বিশেষণটা হলো যে এটা ওজন কমায় ভাষার শব্দের, অর্থাৎ নাউন যেগুলো আছে আর কি। মুক্তিযোদ্ধা একটা কালেকটিভ নাউন, বীর যদি যোগ করেন ইন্ডিভিজুয়ালের পাশে বা ইয়েতে ওজনটা কমে যায়। তা হাদি হলো বীর, ২৪-এর জঙ্গি, ২৪-এর যারা স্বাধীনতা মনে করে তাদের কাছে একজন বীর সে। কিন্তু হাদি হলো বাংলাদেশের, আমরা যে নিকৃষ্ট হয়ে গেছি, আমাদের সমাজ যে কোনোভাবেই বিকশিত হয়নি, আমাদের সমাজে তো ঘুণ ছিলই। এই ঘুণে ধরা সমাজে আপনার ঘুণে ধরা একটা বাঁশের লাঠি বা একটা কাঠ একসময় কিন্তু ভেঙে পড়ে, তাসের ঘরের মতো ভেঙে পড়ে। হাদির যে চরিত্র আমরা দেখলাম, শুধু তার অশ্লীল শব্দচয়ন সেটা না, অশ্লীলতা তো আছেই, কিন্তু সব মিলে হাদির উত্থান, হাদির টিকে থাকা, হাদির বীর হওয়া, হাদির জানাজা এবং হাদিকে খুন করা, পুরো জিনিসটা
আমাদের রাষ্ট্র এবং সমাজকে যে ঘুণ ভেতর থেকে কেটে 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 একেবারে একটা স্তূপে পরিণত করছে, কোলাপস করিয়ে দিয়েছে, সেটার প্রতীক হলো কিন্তু হাদি। বিস্তৃত ব্যাখ্যায় যাব না, আমি বেশি কথা বলতে আসিনি। যখন হাদিকে মহিয়ান করে, হাদির জন্য যখন তুষার নামে ওই ছেলেটা কান্নাকাটি করে টেলিভিশনে এসে, কিংবা সলিমুল্লাহরা যদি মনে করে হাদি একটা বীর, এবং বিএনপিও সেই ধারাবাহিকতায় যদি হাদিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে, আমাদের তো অবাক হওয়ার কিছু নাই, আসলে তারা তো সব একই। এটা হলো যে আপনার সমাজটা যে সভ্যতা বিমুখ, সমাজটা যে আসলে প্রগতি বিমুখ, তার একটা পরিচয়। গভীর বিশ্লেষণ করব না, বিভিন্ন জায়গায় করি। অর্থাৎ আপনি রাষ্ট্রের উন্নতি করবেন, বাজেটের প্রসঙ্গে কথাটা বলছি, যে কোনো প্রসঙ্গে বলা যেত, আসলে দুটোকে মিলিয়ে দিলাম, কিন্তু হয়তো আপনারা এটা আমার উদ্দেশ্যটাকে খুব সৎ মনে করবেন না, কিন্তু আমি প্রতিটা জিনিসের সাথে কিন্তু হাদিকে যুক্ত করি। আসলে বাংলাদেশের চেহারাটাই এখন হাদিময় আর কি। হাদি যেমন আমাদের সাংস্কৃতিক মান নির্ধারণ করে, জঙ্গিদের তো করে, জঙ্গি শ্রেণী, জামাত, হেফাজত, এদের সাংস্কৃতিক মান, হাদির সাংস্কৃতিক মান এক এবং অভিন্ন। আবার হাদিকে যখন আপনি বীর মনে করেন, তখন কিন্তু এই যে যারা বুদ্ধিজীবী, যারা পাকিস্তানপন্থী বুদ্ধিজীবী, আপনার নুরুল কবির, সলিমুল্লাহ, ফরহাদ মজার, এদেরও কিন্তু সাংস্কৃতিক মানের আর কোনো তফাৎ থাকে না এই দুই অংশের। এবং এতটুকুন সাংস্কৃতিক মান যদি আপনি রাষ্ট্র ব্যবস্থায় ধারণ করেন, যদি আপনি তাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেন, এর অর্থ হলো যে আপনি যেই বাজেট আজকে প্রকাশিত হয়েছে, এই বাজেট বাস্তবায়নের জন্য আপনি কিন্তু প্রস্তুত নন। আরো দুঃখজনক বিষয় হলো যে আপনি যে প্রস্তুত নন সেটাই কিন্তু আপনি বুঝতে পারছেন না। ফলে আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষাটা প্রকাশ করছেন, যেটা 6 লক্ষ কোটি টাকার রাজস্ব আদায় আমি মোটেই উচ্চাকাঙ্ক্ষা মনে করি না, কিন্তু আপনার উচ্চাকাঙ্ক্ষার প্রয়োগে আপনার যেই পরিমাণ, আপনার যতটুকু সাংস্কৃতিক বিকাশ দরকার কিংবা রাজনৈতিক বিকাশ, সেটা তো আপনার হলো না। আমি বিএনপিকে বলছি সরাসরি। সুতরাং এতটুকু বিকাশহীনতা নিয়ে আপনি কিভাবে একটা বিকশিত বাজেট বাস্তবায়ন করবেন? 1 বছর পরে আমরা অবশ্যই দেখব, বা 6 মাস পরে, 3 মাস পরে কতটুকু এটা বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু আমরা তো দেখেছি যে তারেক রহমানের সরকার গত 3 মাসে কিছুই বাস্তবায়ন করতে পারেননি। তবে ওনারা কিছু কিছু স্মার্ট কাজ করেছেন। এক হলো তেলের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, এইরকম। আর বাজেটটাও যথেষ্ট স্মার্ট বাজেট। এটা এটা যদি বাস্তবায়িত হয়, বাংলাদেশ উপকৃত হবে। এখন দেখা যাক, অবিকশিত মন নিয়ে কোনো পজিটিভ কাজ করা যায় না, এটাই আমি বিশ্বাস করি। তো সেদিক থেকে আমি এটা দেখার জন্য অপেক্ষা করব। আরেকটা জিনিস হলো যে আমরা আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের একটা ইন্টারভিউ আমি দেখলাম, পুরোটা মনোযোগ দিয়ে দেখতে পারিনি, বেশ লম্বা ইন্টারভিউ ছিল। শায়লা আহমেদ লোপা আমাদেরই একজন, বর্তমানে আমরা যারা আজকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যারা কথা বলি, তাদের একসাথে যদি ধরি, শায়লা আহমেদ লোপা হলেন আমাদের একজন সহযোদ্ধা। তার সাথে ইন্টারভিউতে ডক্টর মোমেন অনেক কথা বলেছেন। ডক্টর মোমেন অনেক জিনিস যেহেতু জানেন, উনি জাতিসংঘে, অর্থাৎ আমাদের নিউ ইয়র্ক মিশনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন, অর্থাৎ চিফ অ্যাম্বাসেডর, এবং উনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। উনি অনেক কিছু জানেন, এমনিতে উনি যথেষ্ট অনুসন্ধিৎসা আছে, উনি একজন শিক্ষিত জ্ঞানী মানুষ।
এবং একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আমি যতটুকু জানি বাংলাদেশে এই যে স্থায়ী প্রতিনিধির যে চাকরিটা, এইটা সবচেয়ে ভালো চাকরি, অর্থাৎ সবচেয়ে সফলভাবে চাকরিটা করেছেন দুইজন মানুষ। আমি যদি গত 20, 22, 25 বছরের ডেটাটা নেই, একজন ছিলেন আনোয়ারুল করিম চৌধুরী, অনেক পুরনো মানুষ, উনিও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, একজন মুক্তিযোদ্ধা। তার অনেক বছর পরে এসে সবচেয়ে সফল একজন মানে সফলতমদের মধ্যে একজন ছিলেন আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন সাহেব। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো মোমেন স্যার যেটা বলেছেন, একটা কথা আমি ওনার সাথে একটু দ্বিমত পোষণ করি। উনি বলেছেন যে খলিল সাহেবের, অর্থাৎ ডক্টর খলিল বা রজার খলিলের যে জাতিসংঘের সাধারণ পরিষদে যে উনি নির্বাচিত হলেন, এইখানে আমেরিকার কোনো ভূমিকা আছে বলে উনি তেমনটা মনে করেন না। দেখুন, এইটার সাথে আসলে মোমেন স্যারের সাথে একমত হতে পারলাম না। আমেরিকা যদি কাউকে বলতে হবে না, আমেরিকা যদি কাউকে ভোট দেয়, তার জন্য 10-20টা ভোট কিন্তু এমনি চলে আসে, আমেরিকান প্রভাব বলয়ে, বলতে হবে না। আমেরিকার প্রভাবটা আসলে এত। তো ওই জায়গায় স্যার কিভাবে বললেন যে উনি মনে করেন না মোমেন সাহেবের খলিলের নির্বাচনে আমেরিকার ভূমিকা আছে বলে উনি মনে করেন না, ওটার সাথে আমি একমত নই। আর ওটা উনি যেটা বলেছেন ওটা সত্য, যে বাকি অন্য ক্যান্ডিডেটটা দুর্বল ছিল সাইপ্রাসের। ফলে দুর্বল হওয়াতে তারপরেও কিন্তু খলিল সাহেব অল্প কয় ভোটে কিন্তু জিতেছেন। আরেকটা জিনিস মোমেন স্যার বলেছেন যেটা আমার কাছে আরেকটু খটকা লেগেছে, সেটা হলো যে আমেরিকার সাথে আমাদের সম্পর্ক সবসময় ভালো ভালো, কিন্তু গভীরতাটা এবং জটিলতাটা তো দেখতে হবে। আমেরিকা তো রেজিম চেঞ্জের অংশ হয়েছে এবং টাকা দিয়েছে, এটা তো প্রেসিডেন্ট ট্রাম্পই বলেছেন। সেই ক্ষেত্রে সহজে যখন স্যার বললেন যে আমেরিকার সাথে আমাদের সব সময় সম্পর্ক ভালো, সেখানে কিন্তু আসলে আওয়ামী লীগ বা মূলধারার লোকজনের কাছে একটা মিক্সড সিগন্যাল বা রং সিগন্যাল যায় আর কি। আমেরিকা তো শেখ হাসিনা সরকারের পতন চেয়েছে, এবং মোমেন স্যার তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন যখন ডিপ স্টেট বলতে কথিত ডিপ স্টেট, অর্থাৎ আমেরিকান প্রশাসন বা আমেরিকান রাষ্ট্রযন্ত্র, যখন শেখ হাসিনা সরকারের পতন চায় বারবার। আমরা তো অনেক কিছু দেখেছি, যে আপনার র্যাবের উপর স্যাংশন দিয়েছে, এখন তো এসব নিয়ে কোনো কথা নাই। তারপরে ভিসার নামে ভিসার স্যাংশন কারো কারো উপর আরোপের কথা বলা হচ্ছিল। এগুলো তো ভালো সম্পর্কের লক্ষণ না। ফলে যেটা হয়, মোমেন স্যার সারল্যের সাথে অনেক কথা বলেন যেটা আসলে মানুষেরকে বিভ্রান্ত করে। আমি আশা করি এই বক্তব্য থেকে আপনারা বিভ্রান্ত হবেন না। আর মোমেন স্যার আরো কিছু অশনি সংকেত যেটা বলেছেন সেটার সাথে আমি সম্পূর্ণ একমত। আওয়ামী লীগ সরকারের পক্ষে কিন্তু, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশে কোনো মানবাধিকার সংগঠন নাই। যত মানবাধিকার সংগঠন, অধিকার সব হলো কিন্তু জঙ্গি মৌলবাদীদের। অর্থাৎ বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের আসলে মানবাধিকার বলতে কিছুই নেই, কারণ তাদের কোনো সংগঠনই নেই। এবং এই সংগঠনটা ক্রিয়েট করার জন্য আওয়ামী লীগ সরকার কিন্তু কাজও করে নাই। মোমেন স্যার তো মন্ত্রী ছিলেন, যাই হোক আমরা ধরে নিতে পারি যে উনি যেহেতু, ওনাকে হয়তো ধমক দিয়ে ওনার কথা কেউ শুনতো না, কিন্তু আওয়ামী লীগ সরকারের তো এইসব ভুল আছেই আসলে, যার ফলে এখন এত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সারা বিশ্বে, কিন্তু এটার কোনো আওয়াজ নাই, কারণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে তো কোনো মানবাধিকার সংগঠনই নাই। এটা খুবই একটা অশনি, মানে একটা দুর্ভাগ্য আর কি আমাদের আসলে কূটনীতিতে মূল যে সমস্যাটা আমি দেখি সেটা বলে এই লাইভটা শেষ করে দিচ্ছি। আমাদের কূটনীতিতে মূল সমস্যা হলো, ধরুন যে বিশ্বটা যে দুই ভাগে বিভক্ত, গণতান্ত্রিক বিশ্বের সাথে আসলে আমরা আমাদের যে কূটনীতির যে মাইন্ডসেটটা, এটা এখনো গণতান্ত্রিক বিশ্বের সাথে আমরা খাপ খাওয়াতে পারি নাই। এটা একটু দীর্ঘ আলোচনা, এই জায়গাটায় আমি একটা হয়তো ভিডিও করব। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কোনো রকম ভূমিকা না টেনে সরাসরি আলোচনা করব জামাত এবং বিএনপির যে সম্পর্ক, যেটি পার্লামেন্টে আপনারা যেটিকে দহরম মহরম দেখছেন, কিংবা অতীতের স্মৃতিতে যদি আপনি ফিরে যান, তাহলে যেখানে আপনি দেখবেন জামাত এবং বিএনপি ভাই ভাই,
জামাত এবং বিএনপির ঐক্যমত্য সরকার, সেই জিনিসটি নষ্ট হয়ে গেছে। জামাত কৌশলী একটা দল, সারাটা জীবন তারা কৌশল করে সফলতা লাভ করেছে। তারা যত যুদ্ধ করেছে এগুলো গোপনে করেছে। 1971 সালে কেবলমাত্র তারা প্রকাশ্যে যুদ্ধ করেছে। এর বাইরে 1947 থেকে আজকের অবধি তাদের সকল যুদ্ধগুলো, প্রতিবাদগুলো গোপনে করেছে, রাতের আধারে করেছে, এবং তারা শরীরের চাইতে মনকে, শরীরের চাইতে ব্রেনকে বেশি ব্যবহার করেছে। কাজেই বর্তমান জামানাতে তারেক রহমান সাহেবের সঙ্গে জামাতের আমিরের ব্যক্তিগত সম্পর্ক, সালাউদ্দিন সাহেবের সাথে জামাতের আমিরের বা জামাতের সভাপতির কৌশল বা কুশল বিনিময়, এটা জামাতের একটা কৌশল। কিন্তু বাস্তবতা হলো যে এই দুটো রাজনৈতিক দল, এদের মধ্যে বিভেদ এবং সংবাদ একেবারে চরম আকার ধারণ করেছে, এবং এটা নিষ্পত্তি হওয়ার নয়। এটি মানে কোনো অবস্থাতে এখানে সমঝোতা সম্ভব নয়। এর কারণ হলো আপনার তলোয়ার দুটো, কিন্তু তলোয়ারের খাপ হলো একটা। তো আপনি যে কোনো একজনের মধ্যে ঢুকতে পারবে। সিংহাসন, পৃথিবীতে হাজার হাজার ইতিহাস রয়েছে যেখানে 4-5 ভাই মিলে একজনকে বিয়ে করেছে, বউ বিয়ে করেছে, প্রেমিকাকে প্রেমিকরা ভাগ করেছে, অথবা প্রেমিক একজন পুরুষ আছে, 4 জন নারী আছে, এই একজন পুরুষকে 4 জন নারী সময়ের প্রয়োজনে মেনে নিয়েছে। এমনি কিন্তু আপনি আমাদের স্বাভাবিক সমাজে এটি হয় না, মানে 4 বউ একসাথে একজন জামাইকে মেনে নেয় না, কিন্তু সময়ের প্রয়োজনে যখন পুরুষ থাকে একজন, 4 জন নারী অসহায়, তখন তাদের প্রয়োজনে তারা সেটাকে মেনে নেয়। অথবা একটা পুরুষ, 4 জন পুরুষ বা 5 জন পুরুষ, তাদের একজন স্ত্রী থাকবে, পালাক্রমে তারা তাদের স্ত্রীর কাছে যাবে, একদিন একজন, আরেকদিন আরেকজন, আরেকজন। এটা কোনো অবস্থাতেই আমাদের এই সমাজে কল্পনা করা যায় না, কিন্তু এই ঘটনা এখনো ঘটছে পৃথিবীতে, আর অতীতে অহরহ ঘটেছে। এবং প্রায় কয়েক হাজার বছর ধরে মাতৃতান্ত্রিক সমাজে এইভাবে নারীরা অ্যাবসলিউটলি স্বাধীন ছিল, তারা একাধিক পুরুষদেরকে বিয়ে করত। তো এই যে সময়ের প্রয়োজনে যা কিছু অসম্ভব ঘটে, এর মূল কারণটা হলো ক্ষুণ্ণিবৃত্তি, ক্ষুধার চাহিদা। ক্ষুধার প্রয়োজনে মানুষ এই কাজগুলো, অসম্ভব কাজগুলো করে। কিন্তু যখন ক্ষুধা নিবৃত্ত হয়ে যায়, প্রয়োজন ফুরিয়ে যায়, তখন আর সেই জিনিসগুলো তারা থাকে না, তখন তারা স্বাভাবিক অবস্থায় চলে আসে। তো জামাত এবং বিএনপির যে সম্পর্কটি, এটি ছিল প্রয়োজনের তাগিদে, সময়ের প্রয়োজনে। আর এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাও সময়ের প্রয়োজনে। বিএনপি এবং জামাতের এই যে সম্পর্কটি, এই সম্পর্কটি এখন অহিনকুল এবং ডাকুমরার সম্পর্কে পরিণত হয়েছে। আর এই সম্পর্কটি কোনো অবস্থাতেই রিবিল্ড করা সম্ভব নয়। একটি বিরোধ, একটি সংঘাত, একটি মতদ্বৈততা, এবং উভয় পক্ষ মানে ব্যাপক ক্ষয়ক্ষতির মোকাবেলা না করে, ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়ে, যুদ্ধ না করে এখানে সমঝোতা বা শান্তি চুক্তিতে তারা আসতে পারবে না। কারণটা হলো সমস্যাটা তৈরি হয়েছে রিজিক নিয়ে, পেটে লাথি দেওয়া হয়েছে। আপনি যখন কারো পেটে লাথি দিবেন, তখন সে সেটা মেনে নেবে না। এখন ধরুন, গত 2টি বছর ধরে জামাত যে জায়গাগুলোতে তারা তাদের আধিপত্য বিস্তার করেছিল, মিলিটারিতে, জুডিশিয়ারিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, পুলিশে, ব্যবসা বাণিজ্যে, ব্যাংক, বিমায়, সর্বত্র এই 100 দিনে, সরকারের 100 দিনে জামাতের সব কিছু তছনছ করে দেওয়া হয়েছে। যেখানে যেখানে জামাত ছিল সেখানে খুঁজে 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 খুঁজে, অর্থাৎ আওয়ামী লীগকে যেভাবে এই যাকে বলা হয় অপদস্থ করা হয়েছে, শুধুমাত্র জামাতের লোকজনকে জেলে নেওয়া হয়নি, কিন্তু জামাতের সাথে জেলে গেলে জামাতের জন্য বেটার হতো। সেই কাজগুলো না করে যেটা করা হয়েছে,
প্রত্যেকটা জায়গা থেকে জামাতকে উচ্ছেদ করা হয়েছে, তাদের রুটি রুজিতে হাত দেওয়া হয়েছে। আওয়ামী লীগ যেভাবে তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করেছিল, বিএনপি একইভাবে তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করেছে। আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন যে তাদের খোলামেলা কথাই, যেটা হলো বাংলাদেশের বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যেমন নাবিল গ্রুপ আছে, আকিজ গ্রুপ আছে। এই আকিজ গ্রুপ, নাবিল গ্রুপ, এরা সবাই জামাতের কট্টর সাপোর্টার। পুরো আকিজ গ্রুপের পুরো পরিবার, এর মধ্যে ইভেন আকিজ গ্রুপে আওয়ামী লীগের সমর্থক আছে, আওয়ামী লীগের এমপি ছিল, কিন্তু তারাও মূলত জামাতের প্রতি সফটেন। তো সেই আকিজ গ্রুপের মালিক বশির উদ্দিন, মানে ওদের অনেকগুলো গ্রুপ, মানে বিভাগ আছে, ভাইরা আলাদা আলাদা ব্যবসা করেছে। এই যে বশির উদ্দিনকে যে বাণিজ্য উপদেষ্টা বানানো হলো, এটা মূলত জামাতের তদবিরে। জামাতকে যারা বিভিন্ন সময় সবচেয়ে বড় অঙ্কের টাকা ডোনেট করে, তার মধ্যে আকিজ গ্রুপ অন্যতম, এবং তার মধ্যে এই আদ্দিন হাসপাতালের যে মালিক, যে ভদ্রলোক আছেন, তিনি জামাতের প্রধানতম ডোনার। আর সেই আদ্দিন হাসপাতালের ভিতরে একটা মসজিদ আছে, এবং সেই মসজিদের খতিব হলো এই যে এখন যে এমপি হয়েছে, যাকে আমরা রাশ্মিকা মান্দানা বলে ঠাট্টা বস্কারা করি, আমির হামজা। এই আমির হামজা মাসে 5 লাখ টাকা বেতনে দীর্ঘদিন ধরে এই আদ্দিন হাসপাতালের উপরে যেটা মসজিদ আছে, সেই মসজিদে তিনি চাকরি করতেন। আর এই চাকরির বাইরে গিয়ে তিনি সারা দেশে ওয়াজ এবং মাহফিল করতেন, এবং পুরোটাই এই আদ্দিন হাসপাতাল তাকে প্রমোট করত। জামাতের অনেক বড় বড় নেতা, যেন ধরুন এই যে এখন আজাহারি, আজাহারিকে যে আজকের এই পর্যায়ে আনা হলো, এটার পেছনে পুরো আকিজ গ্রুপের একটা বিরাট অবদান রয়েছে। আপনারা যারা যশোর, অভয়নগর, বেনাপোল, এই সমস্ত এলাকাতে যেখানে আকিজের ইন্ডাস্ট্রিগুলো, পরিবারগুলো, সেখানে আধিপত্য আছে, সেখানকার লোকজন এই ঘটনার চাক্ষুষ সাক্ষী দিতে পারবেন। গত কয়েক বছর ধরে তারা ওখানে বাৎসরিক ওয়াজ মাহফিল, অর্থাৎ যেটা দেলোয়ার হোসেন সাঈদী চট্টগ্রামের প্যারেড ময়দানে করতেন, তার চাইতে বড় বড়, মানে বড় করে ব্যাপক আকারে জাঁকজমক সহকারে এই আকিজ গ্রুপ সেখানে জামাতের যারা বক্তা, সেখানে তারেক মনোয়ার আছে, আজাহারি আছে, এদের সবাইকে দাওয়াত করে সেই সিরিজ 6 দিন 7 দিন সেখানে সেই মাহফিল পরিচালনা করত। শেষের দিকে শেখ হাসিনা এটা বন্ধ করে দিয়েছিল। তো সেই আকিজ গ্রুপের আদ্দিন হাসপাতালের লাইসেন্স সরকার স্থগিত করে দিয়েছে। বোঝার চেষ্টা করুন, জামাত শেখ হাসিনার পতনের পরে যদি তারা শুকরানা আদায় করে থাকে, আল্লাহর কাছে শুকরানা আদায় করে থাকে, এবং সবচেয়ে বড় প্রাপ্তি যে আল্লাহ তুমি আমাদেরকে সবচেয়ে বড় প্রাপ্তি দিয়েছো, এটা জামাত যে সংসদে গেছে তা না, জামাত যে বিরোধী দলে গেছে তা না, জামাত ইসলামী ব্যাংক ফিরে পেয়েছে, এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তাদেরকে দিয়ে এস আলমের যে বাকি 5টা ব্যাংক আবার তারা দখল করেছে, ওটা ছিল তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এর কারণ হল জামাত তো বেসিক্যালি একটা বিরোধী দল হবে, এমপি হবে, এটার জন্য জামাত রাজনীতি করে না। জামাত একটা রেভলিউশন করতে চাচ্ছে, ইসলামিক রেভলিউশন। মানে আপনি চিন্তা করেন 1951-52 সনে মিশরে যেভাবে তারা প্রথমে সেনা অভ্যুত্থান ঘটিয়েছিল, মুসলিম ব্রাদারহুড, তখন এই মুসলিম ব্রাদারহুডের প্রধান ছিলেন সৈয়দ কুতুব। সৈয়দ কুতুবের নির্দেশে গামাল আবদেল নাসের, হি ওয়াজ অ্যাট দ্যাট টাইম অনলি এ কর্নেল বা লেফটেন্যান্ট কর্নেল, তিনি এই এত বড় একটা বিপ্লব মিশরের মতো জায়গাতে ঘটিয়ে দিয়েছিলেন। তো সেখান থেকে একেবারে মুরসি পর্যন্ত এই যে মুসলিম ব্রাদারহুডের যে উত্থান, তুরস্কের একে পার্টির এই যে এখন এরদোয়ানের যে উত্থান, কিংবা আরব অঞ্চলে ইখওয়ানে মুসলিমিনের যে উত্থান, এর সঙ্গে হামাসের যে উত্থান, এ সব কিছু একই সূত্রে, ইভেন হুতি, হামাস এবং মধ্যপ্রাচ্যে যে ইরান সমর্থিত অন্য যে সকল গ্রুপ আছে, হিজবুল্লাহ,
এদের যে স্ট্রাকচার, যেদের গঠন এবং এদের সঙ্গে যে পারস্পরিক যোগাযোগ, এটা বলতে গেলে গ্লোবালি ইনক্লুডিং পাকিস্তানের জামাত, তারা একই সঙ্গে একত্রে কৌশলগত পার্টনার হিসেবে কাজ করে সারা দুনিয়াতে একটা ইসলামী বিপ্লব এবং একটা রেভলিউশন ঘটানোর জন্য। এবং সেই রেভলিউশনের মূল থিম হবে ওহাবিবাদ। আর সেই ওহাবিবাদ আরবের দেশে, আর আমাদের দেশে এটি হবে মওদুদিবাদ, আবুল আলা মওদুদির মতাদর্শ অনুসারে। এই লক্ষ্যে তারা যে একটা এমিরেটস, ইসলামী এমিরেটস প্রতিষ্ঠা করবে, সেই এমিরেটসটি শত শত বছর তারা বাংলাদেশ শাসন করবে। এরপরে তারা গাজওয়াতুল হিন্দ এই আন্দোলনটা সফল করবে, আল্লাহ রাসূলের যে ভবিষ্যৎবাণী, এবং তারা দিল্লির সিংহাসন দখল করে মুসলমানরা যেভাবে ভারতবর্ষ শাসন করেছে 800 বছর, ওইভাবে তারা শাসন করবে। তো সেই যে তাদের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনার জন্য হয়তো 100 বছর সময় লাগবে, হয়তো 200 বছর সময় লাগবে, সেভাবে তারা কাজ করছে। তো সেই ক্ষেত্রে এই যে পার্লামেন্টে দাঁড়িয়ে ডক্টর শফিক বক্তব্য দিচ্ছেন বা বিরোধী দলীয় নেতা হচ্ছেন, 78 জন এমপি হচ্ছেন, এটা তাদের গোল নয়, এটা তাদের মিশন নয়, এটা তাদের ভিশন নয়, এটা তাদের জাস্ট একটা, আপনি বড় একটা বাড়িতে দাওয়াত খাবেন, বাড়িতে গেছেন, লোকজন ঢোকার সাথে সাথে আপনাকে একটু লেবুর শরবত এনে দিল। এবারে যে পার্লামেন্টে যেটা ঢুকলো, এটা একটা লেবুর শরবত। কাজে এই লেবুর শরবত পেয়ে সে তার যে মেইন ডিশ, সেই মেইন ডিশটা সে ভুলে যাবে না, বরং এই লেবুর শরবত তার ক্ষুধা আরও বাড়িয়ে দেয়। প্রচণ্ড ক্ষুধার মধ্যে আপনাকে যদি কেউ শরবত খায়, আপনার আরও খেতে ইচ্ছা করবে। তো এই যে জামাত যে এখন ক্ষমতার কাছাকাছি গেল, এতে করে সে মজা পেয়ে গেছে। সে চিন্তা করলো, এই যদি এই হয়, তাহলে প্রধানমন্ত্রী হলে না জানি কত ক্ষমতা, দিল্লির সুলতান হলে না জানি কত ক্ষমতা, যদি মুসলমানদের আমির হওয়া যায়, আমিরুল মুমিনিন হওয়া যায়, তো এই আমিরুল মুমিনিন হতে হলে তাদেরকে যে জিনিসটা দরকার, সেটা তাদের অর্থনৈতিক ভিত্তি দরকার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দরকার, তাদের সংগঠনকে আরও শক্তিশালী করা দরকার অন দ্য লং রানে। এবং সেই কাজটি করার জন্য ইসলামী ব্যাংক বা অন্যান্য যে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো রয়েছে বা তাদের আর্থিক প্রতিষ্ঠান রয়েছে এবং তাদের যে সকল শিল্প গ্রুপ রয়েছে, যেগুলো তারা গড়ে তোলার চেষ্টা করছে, সেইগুলো তাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে শেখ হাসিনা তাদেরকে লাথি মেরেছিল, আর এই বর্তমান সরকারও এই 100 দিনের মধ্যে ঠিক সেম জায়গাটা থেকে লাথি মারছে। বোঝার চেষ্টা করুন, এই লাথি খাওয়ার পরে তারা কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, নাকি দাড়িতে খেজাব লাগিয়ে, মানে মেহেদি লাগিয়ে, একটু আতর মেখে আর একটা বিয়ে করে মক্কা বা মদিনাতে চলে যাবে উমরা করার জন্য, নাকি অতীতে তারা যেভাবে কৌশল করেছে বা তাদের সহযোগীরা যেভাবে দেশ এবং বিদেশে লড়াই সংগ্রাম করেছে এবং করে যাচ্ছে, তারা কি সেই কাজ করবে? এতটুকু কমন সেন্স তাদের আছে, আপনাদের আছে, আমাদের আছে। উই শুড বি কেয়ারফুল। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।